ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স দায়রা আয়োজিত আজকের এই গোল্ড লেভেল বৈঠকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের সময় এসেছে সেই সকল ব্যাপারগুলোকে প্রশ্নবিদ্ধ করার, যে প্রশ্নগুলো হয় আমরা অতীতে করিনি কিংবা করলেও সেটি রয়ে গেছে আলোচনার তলানিতে। এই পরিপ্রেক্ষিতে দায়রা এই গবেষণা প্রজেক্টটি হাতে নিয়েছে, যেটির মূল লক্ষ্য ছিল বিদ্যমান রাজনৈতিক অর্থায়নের সংস্কৃতি পর্যালোচনা করা এবং একটি টেকসই অর্থনৈতিক কাঠামো তৈরি করা, যাতে রাজনৈতিক দলগুলো নিজেদের পরিচালনায় ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারে। এই প্রজেক্টের অধীনে দায়রা বিগত 3 মাস যাবৎ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, পলিসি এক্সপার্ট এবং অ্যাকাডেমিশিয়ানদের ইন্টারভিউ নিয়েছে। আমাদের এই প্রজেক্টের এখন অবধি প্রাপ্ত তথ্য এবং উপত্যগুলো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। শুরুতে আমি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দদের আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানটি মডারেট করবেন ডক্টর আসিফ এম শাহান, প্রফেসর, ইউনিভার্সিটি অফ ঢাকা; ডক্টর বদিউল আলম মজুমদার, হেড, ইলেকশন রিফর্ম কমিশন; ডক্টর ইফতিখারুজ্জামান, এক্সিকিউটিভ ডিরেক্টর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ; মিস জেসমিন তিওরি, ফর্মার এডিশনাল সেক্রেটারি, ইলেকশন কমিশন; মিস্টার আহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ জামাত ইসলামী; Mr. AKM Fahim Mashoor, CEO and founder, bdjobs.com; Mr. Khaled Saifullah, Joint Convener, National Citizen Party; Kaji Mohammad Mahbubur Rahman, Professor, University of Dhaka; Dr. Sajjad Siddiqui, Professor, University of Dhaka; Mr. Shams Mahmood, Managing Director, Shasha Linux Limited; Ms. Shama Waide, Organizing Secretary, BNP; মিস্টার সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন; এবং মিস্টার সিকবা, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির। আমরা আর দেরি না করে আমাদের আজকের অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের পলিসি ব্রিফ প্রেজেন্ট করবে দায়রা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রাগিব আঞ্জুম। শুরুতে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের যে গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়েছিল সেটি সম্পর্কে ইতোমধ্যে আপনাদের সাথে কিছু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক অর্থায়নের সংস্কৃতি, সেটি নিয়ে আমরা একটু বিভিন্ন ধরনের পর্যালোচনা করবার চেষ্টা করেছিলাম। তো এই গবেষণা প্রকল্পে আমাদের তদারকি করেছেন আসিফ শাহান স্যার, আর সেই সাথে আহমদুল আমার সাথে কাজ করেছে। তো পুনরায় শুরুতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়ে আমরা মূলত এই বিষয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে এটি তদারকি করবার জন্য বাংলাদেশের যে জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও, এই জিনিসটি বিদ্যমান আছে। কিন্তু এই জিনিসটি বিদ্যমান থাকার পরেও রাজনৈতিক দলগুলোর আরপিও মানছে কি মানছে না সেটি কোনোভাবেই তাদের যে পলিটিক্যাল ফাইন্যান্সিং মডেল বা পলিটিক্যাল ফাইন্যান্সিং সেটির সাথে সম্পর্কিত না। অর্থাৎ আরপিওর মাধ্যমে বা আরপিও আরও শক্তিশালী করার মাধ্যমে, বিভিন্ন পরিবর্তন আনার মাধ্যমে এই রাজনৈতিক দলগুলোর দৈনন্দিন অর্থায়ন কোনোভাবেই নিয়ন্ত্রণ, পরিবর্তন করা যাচ্ছে না। তো নিশ্চয়ই ফর্মাল যে প্র্যাকটিস আছে তার সাথে অ্যাকচুয়াল প্র্যাকটিস বা মাঠে বা গ্রাসরুট পর্যায়ে যে প্র্যাকটিস আছে তার নিশ্চয়ই কোনো ফারাক আছে, এবং এটি সম্পর্কে আরও বেশি বিশ্লেষণ করতে গিয়ে আমরা এই প্রকল্পটি শুরু করেছি। এক্ষেত্রে প্রথমতই আমরা যেটি লক্ষ্য করেছি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে আমরা মূলত দুইটি লেয়ার দেখতে পাই। প্রথমত হচ্ছে ফর্মাল লেয়ার। ফর্মাল লেয়ার হচ্ছে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কিছু ব্যাংক থাকে, তো সেই ব্যাংকে আরপিও অনুযায়ী তাদের অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আসছে, কি পরিমাণ টাকা বের হচ্ছে, সেগুলো অডিট আকারে প্রতি বছর জমা দিতে হয়, এবং তার একটি কিছু পরিমাণ আমরা বিভিন্ন ধরনের প্রেস রিলিজ কিংবা আমাদের যে নির্বাচন কমিশন আছে তাদের ওয়েবসাইটে গেলেও দেখতে পারবো যে তারা কি পরিমাণ টাকা খরচ করছে। কিন্তু বিষয়গুলো বেশ আশ্চর্যজনক যে একটি রাজনৈতিক দল পুরো বছরে হয়তো বা 1 কোটি বা 1.5 কোটি টাকা খরচ করছে। একইভাবে আমরা গবেষণা চালাতে গিয়ে বা বিভিন্ন জায়গা থেকে পূর্ববর্তী গবেষণাগুলো থেকে দেখেছি একটা ইনফর্মাল লেয়ারও আছে। এই ইনফর্মাল লেয়ারটি থাকার কারণে মূলত ফর্মাল লেয়ার শুধুমাত্র দেখার মাধ্যমে একটা রাজনৈতিক দলের যে অর্থায়ন কার্যক্রম সেটি তদারকি করা সম্ভব না। এই ইনফর্মাল লেয়ারটা মূলত তৃণমূলে পরিচালিত হয়, এবং এটি একটি পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়, যেটি নিয়েই আমরা মূলত আজকে আলোচনা করব। তো এটি গভীরে যাচ্ছি না, পরবর্তী স্লাইডগুলো বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে।
গত রিজিমের সময় মূলত গত 15 বছরে আমরা এই দুটির মাঝখানে একটা নতুন জিনিসের ফর্মুলেশন দেখেছি, যেটা একটা আমরা বলছি হাইব্রিড সেমি ফর্মালাইজ সিস্টেম। এখানে আমরা দেখেছি যে একদম তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন ধরনের ডোনেশন বা অর্থ সংগ্রহ করার যে প্রবণতা, আবার একই সাথে পার্টির সেন্ট্রাল ফান্ডে অর্থ সংগ্রহ করার প্রবণতা, এর বাইরে সরকার কর্তৃক পৃষ্ঠপোষকতা যুক্ত বিভিন্ন সংগঠন কিংবা অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বা এই জাতীয় তহবিলগুলো সরকার কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছিল ইনফর্মালভাবে, যে এখানেও পার্টি ডোনেশন করতে পারে এবং এই ডোনেশন দেওয়ার মাধ্যমে এটা একভাবে ওই রাজনৈতিক দলকেই পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, এই ধরনের একটা ইনফর্মাল স্বীকৃতি ছিল এবং এই জিনিসটি গত 15 বছরেই মোস্টলি ফর্মুলেটেড হয়েছে। এটা নিয়েও আমরা বিস্তারিত পরবর্তী আলোচনায় আরও পরিষ্কার হব। তো বাংলাদেশের পলিটিক্যাল ফর্মুলেশন বা পলিটিক্যাল ফাইন্যান্সিং মূলত এই 3টা লেয়ারে কাজ করছে। তো পরবর্তীতে আমরা যদি আন্তর্জাতিক প্রেক্ষিতে এটা নিয়ে পূর্বে যে গবেষণাগুলো পরিচালিত হয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা এটাকে থিওরাইজ করবার চেষ্টা করেছি। তো একটা পার্টির ফাইন্যান্সিং সিস্টেম মূলত 3 ভাগে আমরা ভাগ করেছি। প্রথমত রেগুলার পার্টি ফাইন্যান্সিং, অর্থাৎ দৈনন্দিন খরচাদি বহন করার জন্য একটা পার্টির কী পরিমাণ ইনকাম করতে হয়, তার বিভিন্ন অফিস পরিচালনা করতে হয়, বিভিন্ন ধরনের জনসভা করতে হয়, এগুলো প্রথমটির মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত ইলেকটোরাল ফাইন্যান্স, যেটি নিয়ে আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি কথা হয়, যে কি পরিমাণ টাকা নির্বাচন কেন্দ্রিক খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবং বিজনেস পলিটিক্যাল বিজনেস এক্সচেঞ্জ, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সরাসরি অর্থ গ্রহণ করে না, তারা বিভিন্ন ধরনের ব্যবসায়ী সম্প্রদায় কিংবা অন্যান্য গোষ্ঠী থেকে সহায়তা গ্রহণ করে। এটা হতে পারে বিভিন্ন ধরনের স্টেজ করে দেওয়া কিংবা কোনো অনুষ্ঠানের অডিটোরিয়াম ভাড়া করে দেওয়া। আমরা আজকের গবেষণায় যদিও এই 3টি বিষয় অনেক ওভারল্যাপিং এবং একটি আরেকটির সাথে অনেক সম্পর্কযুক্ত, কিন্তু আমরা মূলত ফোকাস করার চেষ্টা করছি রেগুলার পার্টি ফাইন্যান্স নিয়ে, অর্থাৎ দৈনন্দিন সময়ে পার্টির যে ফাইন্যান্সিং এক্সপেন্ডিচার এবং ইনকাম, এই মডেলটা আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কিভাবে করে ফাংশন করে। তো সেই প্রেক্ষিতে আমরা রেগুলার পার্টি ফাইন্যান্স নিয়ে কথা বলছি, কারণ এটির মাধ্যমে দৈনন্দিন একটা পার্টি কিভাবে কাজ করবে, পার্টির মোবিলাইজেশন স্ট্রাকচারটা কেমন হবে, এবং সবশেষে ইলেকশনের সময় যে টাকাটা আসবে এই টাকাটাও কিভাবে প্রভাবিত হবে, তা মূলত এই রেগুলার পার্টির ফাইন্যান্সিং স্ট্রাকচার থেকে বোঝা যায়। তো এই জন্যই আমরা আসলে ইলেকটোরাল ফাইন্যান্স বাদ দিয়ে বা ইলেকট্রনাল ফাইন্যান্সকে একটু সরিয়ে রেখে এই রেগুলার পার্টি ফাইন্যান্স স্ট্রাকচারের উপর বেশি ফোকাস করলাম, যেটা নিয়ে আসলে বাংলাদেশে ইতোপূর্বে বেশি একটা কাজ হয়নি। তো আমরা এখন পূর্বে যে গবেষণাগুলো আন্তর্জাতিক প্রেক্ষিতে হয়েছে তার ভিত্তিতে যে মডেলগুলো দাঁড়িয়েছে সেগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করছি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আদর্শিক রাজনীতির শেষের দিকে আমরা দেখেছি মূলত 4 ধরনের এই পলিটিক্যাল ফাইন্যান্সিংয়ের মডেল দাঁড়িয়েছে। প্রথমত ক্লায়েন্টালিস্ট মাস পার্টি ভিত্তিক মডেল। এক্ষেত্রে রাজনৈতিক দলের যে ভোটারগুলো আছে তাদের সাথে পার্টির একটা ক্লায়েন্টালিস্ট সম্পর্ক থাকে। এই ক্লায়েন্টালিস্ট সম্পর্কটা দেখতে কেমন? রাজনৈতিক দলের ভোটার যারা আছে তারাই অর্থ প্রদানের মাধ্যমে দলকে নির্বাচন করে এবং তারা নির্বাচিত হয়ে গিয়ে ওই দলের ভোটার বেসকে বিভিন্ন ধরনের চাকরি সহায়তা, বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক সহায়তা, এই ধরনের সহায়তাগুলো প্রদান করে থাকে। দ্বিতীয়ত এক্সটার্নালি ফাইন্যান্সড ইলিট পার্টি। এক্ষেত্রে আমরা দেখেছি সমাজের ইলিট বা বিজনেস কমিউনিটি যারা আছেন তারা বহিরস্থভাবে রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন করে থাকেন, তাদের অনুকূলে বিভিন্ন ধরনের পলিসি নিয়ে আসবার জন্য বা বিভিন্ন ধরনের সহায়তা পাওয়ার জন্য তারা রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন করে থাকেন। তৃতীয়ত সেলফ ফাইন্যান্সিং ইলিট পার্টি। এক্ষেত্রে যারা রাজনৈতিক ইলিট আছেন বা ব্যবসায়ী ইলিট আছেন তারা নিজেরাই নিজেদের পার্টি পরিচালনা করেন বা পার্টি শুরু করেন এবং ওই পার্টির মাধ্যমেই দেখা যায় তারা নিজেরাই নিজেদের পার্টিকে ফাইন্যান্সিং করছেন এবং এইভাবে করে পার্টি ফাইন্যান্স করছে বা পার্টি চলছে। এবং চতুর্থ যে মডেলটি আমরা পেয়েছি সেটি হচ্ছে কার্টেল পার্টি। তো কার্টেল পার্টি মডেলটা বেশ আকর্ষণীয়। এটি হচ্ছে নতুন যখন কোনো দেশে ডেমোক্রেসি শুরু হয় সেই দেশগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া হয়ে যায়। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে না তখন ওই রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে সে এটি নিশ্চিত করার চেষ্টা করে যে আরেকটি রাজনৈতিক দল যাতে টাকা পয়সা পায়। তো এইভাবে করে একটা দলের সাথে আরেকটা দলের বোঝাপড়ার মাধ্যমে একটা কার্টেল মডেল দাঁড়িয়ে যায়। তো এই 4টি মডেলের মধ্যে বাংলাদেশের প্রেক্ষিতে দেখতে গেলে আসলে কোনো মডেলেরই আমরা হুবহু মিল পাইনি। তো আমরা সেক্ষেত্রে যেটি করেছি একটি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দাঁড় করাবার চেষ্টা করেছি, কিন্তু তার আগে এই মডেলগুলো আসলে দেশের আইনের শাসনের সাথে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতির সাথে কীভাবে সম্পর্কিত সেটি নিয়েও কিছু থিওরি আছে। থিওরিটিতে আমরা যেটি করেছি একটা ক্রস
ট্রান্সপারেন্সি এবং রুল অফ লকে আমরা বসানোর চেষ্টা করেছি। তো প্রথমত হচ্ছে উইক রুল অফ ল, লো ট্রান্সপারেন্সি, তারপর হাই ট্রান্সপারেন্সি অ্যান্ড স্ট্রং রুল অফ ল। তো এক্ষেত্রে যে 4টি ধারা বা 4টি ধাপ দাঁড়িয়েছে, তো 4টি ধাপের মধ্যে প্রথমত হচ্ছে স্ট্রং রুল অফ ল এবং স্ট্রং ট্রান্সপারেন্সি। তো সেই ক্ষেত্রে পার্টিগুলো পাবলিক ইউটিলিটি নিয়ে কাজ করে বা পাবলিক ইউটিলিটির উপর অনেক বেশি ফোকাসড হয়। আমরা সেক্ষেত্রে পার্টিগুলোর মধ্যে দেখেছি যে তারা জনসেবায় কাজ করে, কারণ তাদের তো আইনের শাসনও প্রচুর পরিমাণ আছে, আবার স্বচ্ছতা জবাবদিহিতাও প্রচুর পরিমাণ আছে। ইন্টারেস্টিংলি যখন আমরা দেখি যে তুলনামূলকভাবে আইনের শাসন শক্তিশালী কিন্তু ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা জবাবদিহিতা নাই, সেই প্রেক্ষিতে পার্টিগুলোতে আমরা স্টেট কোঅপটেড মডেলে ফাংশন করতে দেখি। অর্থাৎ তখন ইলিট যারা আইনগুলো বানাচ্ছে তাদের ফেভারে বা তাদেরকে কাজ করার জন্যই পার্টিগুলো ফাংশন করা শুরু করে। আবার একইভাবে যখন আসলে রুল অফ ল উইক হয়ে যায় কিন্তু ট্রান্সপারেন্সি অনেক বেশি থাকে, তখন আমরা পার্টিগুলোতে অনেক বেশি মার্কেট বেসড আকারে ফাংশন করতে দেখি। যে ক্ষেত্রে আমরা দেখেছি যে উন্নত বিশ্বের দেশগুলোতে পার্টিগুলো মূলত যেই সময় মার্কেটের যে ডিমান্ড, ভোটাররা তারাই আসলে নিশ্চিত করে যে এক ধরনের ট্রান্সপারেন্সি নিশ্চিত করার চেষ্টা করে, যেহেতু হচ্ছে ট্রান্সপারেন্সি ওখানে আছে। তো সেক্ষেত্রে কোনো রুল অফ ল থাকে না। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি এই মেট্রিক্সে ফেলতে চাই, বাংলাদেশ অবভিয়াসলি আনরেগুলেটেড মেট্রিক্সেই ফেলতে হবে, কারণ এখানে ট্রান্সপারেন্সিও বেশ কম এবং তার পাশাপাশি রুল অফ লরও বেশ ইমপ্লিমেন্টেশন এবং ফরমেশন দুই দিক দিয়েই বেশ ঘাটতি রয়েছে। তো সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা আনরেগুলেটেড ধরে নিয়ে বা আনরেগুলেটেড চিন্তা করেই আমাদের এগোতে হয়েছে। তো এর পরবর্তীতে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে কাজ করতে গিয়ে আমরা বাংলাদেশের পার্টিগুলোকে বোঝার চেষ্টা করেছি যাতে এদের পলিটিক্যাল ফাইন্যান্সগুলো কীভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা 3টা মডেলের মধ্যে সব পার্টিগুলোকে আনবার চেষ্টা করেছি। ইন্টারেস্টিংলি কোনো পার্টি একটা নির্দিষ্ট মডেল ফলো করে না, প্রত্যেকটা মডেলই হাইব্রিড, অর্থাৎ প্রত্যেকটা মডেলের কিছু অংশ মিলিয়ে বাস্তবিক দুনিয়ায় পার্টিগুলো ফাংশন করে। কিন্তু বেশি কোন অংশটা একটা পার্টির ক্ষেত্রে প্রধান বা মুখ্য সেটির ভিত্তিতে আমরা মডেলগুলো দাঁড় করিয়েছি। তো প্রথম মডেলটাকে আমরা বলছি হরাইজন্টাল ফ্লো, অর্থাৎ পার্টির গ্রাসরুট নেটওয়ার্ক যে হরাইজন ব্যাপী ছড়িয়ে থাকে, এই হরাইজন থেকে পার্টি তার ফান্ডগুলো কালেক্ট করে উপরের দিকে নিয়ে যায়, একটা আপওয়ার্ড ফ্লো থাকে এবং প্রয়োজন হইলেও ওই আপওয়ার্ড ফ্লো থেকে ফাইন্যান্সগুলোকে পাঠানো হয়, অর্থাৎ সেন্ট্রালি অনেক কন্ট্রোল করা হয়। দ্বিতীয়ত মডেল বিতে আমরা দেখছি ভার্টিক্যাল ফ্লো মডেল, এক্ষেত্রে সেন্ট্রালি ফান্ড সংগ্রহ করে এবং সেন্ট্রাল থেকে প্রয়োজন অনুসারে ফান্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়। এবং তৃতীয়ত যে মডেলটি, এটি হচ্ছে মিক্স মডেল, এক্ষেত্রে আমরা দুই দিক থেকেই হচ্ছে পার্টিকে ফান্ড সংগ্রহ এবং মোবিলাইজ করতে দেখি। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা প্রত্যেকটা মডেল ধরে ধরে পরবর্তী স্লাইডগুলো ব্যাখ্যা করেছি, সেখানে পাওয়া যাবে। তো প্রথমত আমরা যে মডেল এ নিয়ে কথা বলছি, এটি হরাইজন্টাল ফ্লো মডেল। এই মডেলগুলো মূলত আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখেছি আদর্শিকভাবে অনুপ্রাণিত যে রাজনৈতিক দলগুলো আছে, আদর্শগত রাজনৈতিক দল, তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এই মডেলগুলোর ক্ষেত্রে বিষয়টি মূলত দেখা যায় যে তৃণমূল পর্যায়ের যে বিভিন্ন ধরনের উইং, শাখা বা গ্রুপগুলো আছে, এরা বিভিন্ন সময় এদেরকে সেন্ট্রাল থেকে বলা হয় যে একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে বা মোবিলাইজ করতে হবে। তো এই মোবিলাইজ করার জন্য তৃণমূল নিজে থেকে ফান্ড সংগ্রহ করে এবং এই ফান্ডের থেকে সে মোবিলাইজ করতে পারে, বিভিন্ন ধরনের খরচে ব্যবহার করতে পারে এবং এটি প্রচুর পরিমাণ উচ্চ পর্যায় থেকে তদারকি করা হয় এবং এই তদারকির মাধ্যমে উচ্ছিষ্ট যে ফান্ডটি আছে সেই ফান্ডটি উচ্চ পর্যায়ে সংগ্রহ করে নেয় এবং উচ্চ পর্যায়েই পরবর্তীতে ফান্ডের সরবরাহ বা ফান্ডের তদারকির দায়িত্বটা পালন করে। এর ফলে যেটা হয়, যেহেতু গ্রাসরুট পর্যায়ে স্বাধীনতা কম, অর্থাৎ তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে ইনসেন্টিভ কম পাওয়া যায় রাজনীতি করার, তৃণমূলের নেতারা রাজনীতি করার আগ্রহ হারিয়ে ফেলে। এক্ষেত্রে সেন্ট্রাল বা যারা কেন্দ্রে আছে সেই দলটা আসলে মানে পার্টির সেই অংশ অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, কারণ সেই আসলে ডিটারমাইন করে ফান্ড কোন দিকে যাবে, কিভাবে যাবে, কি হবে। দ্বিতীয় যে মডেলটা আমরা বলছি মডেল বি, সেটি হচ্ছে ভার্টিক্যাল ফ্লো মডেল। ভার্টিক্যাল ফ্লো মডেলের ক্ষেত্রে আমরা সাধারণত নতুন যে রাজনৈতিক দলগুলো দাঁড়াচ্ছে তাদের ক্ষেত্রে ভার্টিক্যাল ফ্লো মডেলটা বেশি শক্তিশালী আকারে দেখা যায়। এক্ষেত্রে গ্রাসরুট তুলনামূলক একটু শক্তিশালী ফেস করে, কিভাবে শক্তিশালী বোধ করে সেটি আমরা দেখানোর চেষ্টা করব একটু পরেই। আর এক্ষেত্রে সেন্ট্রাল আগের থেকে একটু বেশি পাওয়ারফুল হয়ে যায়, কারণ সেন্ট্রালি ফান্ড কালেক্ট করে, আবার সেই ফান্ডটা তৃণমূল পর্যায়ে ডিস্ট্রিবিউশনও সেন্ট্রাল করে। বিষয়টি কীভাবে কাজ করে, ধরুন তৃণমূল পর্যায়ে আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাই, তো একজন লিডারকে আমি বলে দেই যে আমি তাকে নির্দিষ্ট একটি অঙ্কের টাকা দিচ্ছি এবং ওই টাকার বিনিময়ে আপনার একটি মোবিলাইজেশন প্রোগ্রাম করতে হবে।
হবে। তো এই প্রোগ্রামটি পরিচালনা করবার ক্ষেত্রে সেই লিডার তিনি তার জনবল নিয়ে তিনি হচ্ছে সেন্ট্রাল থেকে ওই ফান্ডটা পান এবং ওই ফান্ডের ভিত্তিতে তিনি প্রোগ্রাম করেন, উচ্ছিষ্ট অংশ তিনি অন্যান্য রাজনৈতিক কার্যকলাপে ব্যয় করেন। ম্যাচিউর পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে বাংলাদেশে আমরা মূলত মডেল 3 যেটা বলছি, মিক্স ফ্লো মডেল, এই মডেলটা দেখতে পাই। এই মডেলটা বেশ ইন্টারেস্টিং। এই মডেলটা আমরা আমাদের যে গবেষণা প্রকল্প এটি পরিচালনা করতে গিয়ে পেয়েছি, সেটি হচ্ছে যারা বড় ধরনের রাজনৈতিক দলগুলো আছে, এই বড় রাজনৈতিক দলগুলো, দুঃখিত, যারা বড় বিজনেস গ্রুপগুলো আছে, তারা মূলত পার্টির সেন্ট্রালকে ফান্ড করে। আমরা যেটি বলেছিলাম যে গত 15 বছরের যে রিজিমটি ছিল, সেই রিজিমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই সেন্ট্রালকে ফান্ড করাটি অনেক বেশি ইনস্টিটিউশনালাইজড ছিল, অর্থাৎ নির্ধারিত ছিল যে হয়তোবা নির্দিষ্ট একটি ফান্ড একটি রিসার্চ অর্গানাইজেশনকে দিতে হবে যেটি সরকার কর্তৃক মদতপুষ্ট, বা নির্দিষ্ট একটি ফান্ড হয়তোবা পার্টির একটি নির্দিষ্ট উইংকে বা ত্রাণ তহবিলে দিতে হবে। এইভাবে করে বিজনেস গ্রুপগুলো তারা ওই সেন্ট্রালকে ফান্ডিং করত। তবে তৃণমূল পর্যায়ে যখন মোবিলাইজ করতে হতো, এই মোবিলাইজ করবার জন্য সেন্ট্রাল কোনো ফান্ড প্রোভাইড করতো না বা করে না বেশি ম্যাচিওর পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে। সেন্ট্রাল হয়তো বা তৃণমূল পর্যায়ে একজন নেতাকে দায়িত্ব দিয়ে দেন একটা নির্দিষ্ট এলাকা দেখাশোনা করবার জন্য। তো সেক্ষেত্রে সেই নেতা ওই এলাকার যে বিজনেস গ্রুপগুলো আছে তাদের বিভিন্ন সহায়তা বা তাদের নিরাপত্তা প্রদান, এই দায়িত্বগুলো পালন করে থাকে। জটিলতা হচ্ছে যে পর্যায়ে তৃণমূল পর্যায়ের ওই নেতাকে কোনো মবিলাইজেশন বা অনুষ্ঠান আয়োজন করার জন্য বলা হয়, সেই নেতা তার পরিচিত বিজনেস গ্রুপগুলো বা ওই এলাকার লিডারদের সাথে বসবার চেষ্টা করেন, বসে তিনি নির্দিষ্ট একটা ফান্ড সংগ্রহ করেন এবং ওই ফান্ডটা কী পরিমাণ ফান্ড সংগ্রহ হচ্ছে বা ওই ফান্ডটা কোথায় খরচ হচ্ছে, এই বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অত বেশি জবাবদিহিতা করতে হয় না। তো এই ফান্ডটা মূলত 3টা অংশে বিভক্ত হয়। একটি অংশ প্রকৃতপক্ষেই এই মোবিলাইজেশনের জন্যই ব্যয়িত হয়, বাকি একটি অংশ নেতার ব্যক্তিগত যে খরচ, তার বিভিন্ন সময় আসা যাওয়া করার জন্য যানবাহন ব্যবহার করতে হয় বা আপ্যায়ন করতে হয়, সেখানে ব্যয়িত হয়। আর তৃতীয় অংশটি ওই পার্টি পুনরায় নির্বাচন করার ক্ষেত্রে বা পার্টি সাস্টেইন করার জন্য ওই ফান্ডটি ব্যবহৃত হয়। তো ফান্ডটি 3টি অংশে ব্যয়িত হচ্ছে। ইন্টারেস্টিংলি, সেন্ট্রাল যদিও তাকে ফান্ড কালেক্ট করার অথরিটি দিয়েছে, অনেক ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ তদারকি সেন্ট্রাল করতে পারছে না। এর ফলে যে বিষয়টি ঘটছে, তৃণমূল পর্যায়ের নেতা প্রচুর আগ্রহ বা ইনসেন্টিভ পাচ্ছেন। কেন? কারণ তিনি তো ফান্ড সংগ্রহ করছেন, তিনি চাইলেই যে কোনো পরিমাণ ফান্ড সংগ্রহ করতে পারেন, কিন্তু তিনি যদি কোনো ধরনের ফান্ড সংগ্রহ করতে গিয়ে এক্সটর্শনের সাথে জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে সেন্ট্রাল থেকে তদারকি করার সুযোগ নেই। তবে জটিলতাটা হচ্ছে এই পর্যায়ে এটার মাধ্যমে গ্রাসরুট পর্যায়ে মোবিলাইজেশনটা অনেক ভালো হয়, কারণ গ্রাসরুট ইনসেন্টিভ পাচ্ছে নিজেরাই নিজেদের ফান্ড সংগ্রহ করার এবং নিজেকে শক্তিশালী করবার। তো আমাদের যে ডিলেমাটা দাঁড়ায়, ডিলেমা হচ্ছে সেন্ট্রালকে আসলে কতটা শক্তিশালী করা উচিত, যে পুরো ফান্ড কি সেন্ট্রাল তদারকি করবে, সেক্ষেত্রে তো লোকাল লেভেলে ইনসেন্টিভটা বেশ হারিয়ে যাবে। আবার লোকাল লেভেলেই যদি পুরো অথরিটি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি তো থাকছে না। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই টাকাগুলো কেন লোকাল লিডারকে দিতে হয় বিজনেস গ্রুপগুলোকে? বিজনেস গ্রুপগুলো কী চায়? বিজনেস গ্রুপগুলো বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল চায়, তারা বিভিন্ন ধরনের নিশ্চয়তা বা নিরাপত্তা চায় যাতে তাদেরকে হ্যারাসমেন্ট না করা হয়, তারা বিভিন্ন ধরনের কনফ্লিক্ট, ইন্টারনাল বা এক্সটার্নাল কনফ্লিক্টে জড়িয়ে যায়, সেগুলো রেজুলেশন করতে চায়, তারা মার্কেট প্রোটেকশন বা বিভিন্ন ধরনের পলিসি পাস করতে চায়। তো এই জিনিসগুলো করবার জন্য তাদের মূলত ওই লোকাল লিডারকে ফান্ডটা দিতে হয়, যেই ফান্ডটা আসলেই সেন্ট্রাল কখনো জানতে পারে না যে দেওয়া হচ্ছে কি না বা কী পরিমাণ পাচ্ছে, বা অনেকটা ধোঁয়াশাপূর্ণ থাকে। তো এই বিষয়টিতে আমাদের যে মূল চ্যালেঞ্জগুলো বা সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেটি হচ্ছে প্রথমত আরপিওতে আমরা দেখলাম যে লিমিটগুলো দেওয়া আছে 1 কোটি, 2 কোটি, বা একটা রাজনৈতিক দল সর্বোচ্চ 3 কোটি টাকা খরচ করতে পারে, যেটি খুব আনরিয়ালিস্টিক। তো এই জন্য একটা রাজনৈতিক দল আসলে যে পরিমাণ টাকা খরচ করে, আমরা দেখলাম যে সেটা অধিকাংশ সময় সেন্ট্রাল পার্টির ফান্ডেই যাচ্ছে না, যে মিক্স মেথডের ক্ষেত্রে। তো তৃণমূল পর্যায়ের নেতারা তারা নিজেরাই ফান্ড কালেক্ট করছে, নিজেরাই খরচ করছে। তো একটা রাজনৈতিক দলের অডিট রিপোর্ট জমা নেওয়ার মাধ্যমে কখনোই বোঝা সম্ভব না যে ওই রাজনৈতিক দলগুলো কী পরিমাণ ফান্ড কালেক্ট করছে, কী পরিমাণ খরচ করছে, কারণ এটা তৃণমূলেই খরচ হচ্ছে, তৃণমূলের মধ্যেই সার্কুলেট হচ্ছে। তো এখানে আসলে আরপিওতে ক্যাপ দেওয়ার মাধ্যমে বা আরপিও সংশোধনের মাধ্যমে এই দিকের সমস্যাটা কীভাবে মোকাবেলা করবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, এই তৃণমূলের নেতারা
যেহেতু এই জিনিসটি পরিচালনা করছেন, তো তৃণমূল পর্যায়ে একটা পেট্রিয়নেজ নেটওয়ার্ক দাঁড়াচ্ছে। তো এই নেটওয়ার্কটা একটা বড় চ্যালেঞ্জ, যেটি আসলে সেন্ট্রাল পার্টির তদারকির বাইরে যেয়ে দাঁড়ায়। তো সেন্ট্রাল পার্টির যে আদর্শ বা সেন্ট্রাল পার্টি যে বিভিন্ন ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনতে চায়, সেগুলো হয়তো বা তৃণমূলে অ্যাওয়্যার করতে অনেক সময় লাগে। তৃতীয়ত, রাজনৈতিক বিভিন্ন ধরনের বিজনেস গ্রুপ, তারা তো আসলে ব্যবসা করতে চায়। তো এই ব্যবসা করার জন্য তারা আসলে মানে দেখা যায় যে রেগুলেটরি কোনো অথরিটি থাকে না, তো তার ফলে ওই লিডারগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যেতে হয়। এবং অপোজিশন পার্টি যেহেতু তার হাতে ক্ষমতা নাই, তার আসলে এই জিনিসগুলো মোবিলাইজ বা সাপোর্ট দেওয়ার সুযোগ নাই, তো সেই জায়গা থেকে তারা একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে পড়ে যায়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, একটা মোরাল ইকোনমি, একটা মোরাল সিস্টেম যেটা আসলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে গ্রো করার দরকার, একটা সাস্টেনেবল পলিটিক্যাল ফাইন্যান্সিং স্ট্রাকচারের জন্য বাংলাদেশে আমরা চাচ্ছি, সেটা গ্রো করার সুযোগ থাকে না, কারণ অনেক বেশি পেট্রন ক্লায়েন্ট একটা রিলেশন গ্রো করে যায়। তো এর কনসিকুয়েন্সগুলো কি হয়? প্রথমত ওই দেশের ক্ষেত্রে মানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক সংস্কৃতি, তার মধ্যে গণতন্ত্রের হচ্ছে একটা ধস ঘটে। পরবর্তীতে আমরা দেখেছি যে অর্থনৈতিক এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক বিপর্যয় ঘটে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারে না, কারণ কোনো স্বার্থ হাসিলের জন্য ওই ব্যবসায়ী গ্রুপগুলো তাদের তো প্রতিষ্ঠান নিরাপত্তা দিতে পারছে না, ওই তৃণমূল পর্যায়ের নেতা বা ওইখান থেকে নিরাপত্তাটি সংগ্রহ করতে হচ্ছে। তৃতীয়ত, পলিটিক্যাল পার্টিগুলো লোকাল লেভেলে বিভিন্ন কোহার্সিভ প্র্যাকটিস দাঁড়িয়ে যায়, অর্থাৎ যখন লোকাল লেভেলে প্রেশার দেওয়া হচ্ছে যে তুমি এই মোবিলাইজেশনটা করতে হবে, কিন্তু তিনি তো ফান্ড সংগ্রহ করতে পারছেন না, বা অনেক ক্ষেত্রে ফান্ড সংগ্রহের একটা লাইসেন্স পেয়ে যাচ্ছেন, তো তিনি কি করছেন? ইচ্ছা মতো ফান্ড সংগ্রহ করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে হয়তো বা সেন্ট্রাল চায় না যে তিনি এইভাবে করে এক্সটর্শন বা এই ধরনের ফান্ড সংগ্রহ করুক, কিন্তু তিনি আসলে করে ফেলছেন। তো এই ধরনের একটা কনসিকোয়েন্স আমরা দেখি। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভবিষ্যতে সমাধানের পথ কি হতে পারে? তো আমরা মনে করছি যে আসলে আরপিওতে রাতারাতি কোনো পরিবর্তনের মাধ্যমে হয়তো বা সমাধান আসবে না, কারণ আমরা দেখালাম যে আসলে সেন্ট্রাল পার্টির ফান্ড কখনোই মনিটরিংয়ের মাধ্যমে পুরো পার্টির কি খরচ বা কোথা থেকে ইনকাম হচ্ছে এটা দেখা সম্ভব না। তো এই জন্য একটা গ্র্যাজুয়াল রিফর্ম দরকার, এবং তার পাশাপাশি কন্ডিশনাল পাবলিক ফাইন্যান্সিংয়ের জন্য আমাদের যে ট্রান্সপারেন্সিটা বাড়ানো দরকার। আমাদের লিমিটগুলো যে আরপিওতে সেট করা আছে, এই লিমিটগুলোকে রিয়েলিস্টিক করা দরকার, যেটা আসলেই লিমিট এবং যেটা পলিটিক্যাল পার্টিগুলো ফুলফিল করতে পারে। আমাদের পার্টিগুলোর যে বিভিন্ন ফান্ডিং তৃণমূল পর্যায় থেকে নেওয়া হচ্ছে, সেগুলো একদম সেন্ট্রাল থেকে কন্ট্রোল করলে তখন তো তৃণমূল ইনসেন্টিভ হারিয়ে ফেলবে, কিন্তু কোনো ধরনের ডিজিটালাইজেশন টুলের মাধ্যমে বা ডিজিটাল ফাইন্যান্স ইনক্লুড করার মাধ্যমে যদি একটু তদারকি করা যায় এই বিষয়টিকে তদারকির মধ্যে আনবার জন্য। এবং সবশেষে আমাদের পার্টির সাথে অ্যাফিলিয়েট অন্যান্য এন্টিটি যেগুলো আছে, সেগুলোর অর্থায়নেরও তদারকি করা দরকার, কারণ আমরা বিগত রিজিমের সময় দেখেছিলাম যে পুরো এই ফান্ড কালেকশন জিনিসটা কীভাবে ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছিলো, যে সরকার বলে দিচ্ছে যে আমার সাথে অ্যাফিলিয়েটেড ওই বডিটাকে তুমি ফান্ডিং করো। তো এই জন্য ওই অ্যাফিলিয়েটেড বডিগুলোকে অনেক বেশি তদারকিতে আনা দরকার। এবং সবশেষে আমাদের যে বিভিন্ন বিজনেস গ্রুপ বা বিভিন্ন বেনিফিশিয়ারি, যাদের বেনিফিশিয়ারিরা আছেন, তো তাদের ওনারশিপটা আমাদের ডিসক্লোজ করা বা জানানো দরকার, তাহলে হয়তো বা আমরা আরও ভালোর দিকে যেতে পারি। তো পরবর্তীতে আলোচনা হবে, আমরা বিজ্ঞজনেরা উপস্থিত আছেন, তারা এই বিষয়ে আরও আলোকপাত করবেন। তো কয়েকটি প্রশ্ন যেগুলো আসলে আমাদের গবেষণায় এসেছে, আমরা আসলে আপনাদের থেকে জানতে চাই এগুলোর উত্তর। সেগুলো হচ্ছে, প্রথমত, এই যে আমাদের আরপিও বা ফর্মাল রুল এবং তার সাথে আমাদের তৃণমূলের বাস্তবতা, আমরা দেখলাম যে তৃণমূল থেকেই ফান্ডটা মোবিলাইজ হচ্ছে এবং সেন্ট্রাল আসলে জানতেই পারছে না বিষয়গুলো কিভাবে কাজ করছে। তো এই জিনিসটার এই ফর্মাল রুল এবং তৃণমূলের বাস্তবতা, এর মধ্যে আমরা কিভাবে করে একটি সমন্বয় সাধন করতে পারি। দ্বিতীয়ত, তৃণমূল পর্যায়ে যে সেমি অটোনোমাস ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, তো এরা তো আসলে ইনসেন্টিভ পায় দেখেই এরা পলিটিক্স করছে, তো এই ইনসেন্টিভ রাতারাতি বন্ধ করা যাবে না। আবার একই সাথে এরা তো একটা সেমি অটোনোমাস স্ট্রাকচার দাঁড়িয়েছে, যেটি বেশ বিপজ্জনক। তো এই ক্ষেত্রে সমন্বয়টা কিভাবে হতে পারে কোনো ধরনের ব্যাকল্যাশ পাওয়া ব্যতীত। তৃতীয়ত, আমাদের বিজনেস গ্রুপ, তাদের তো ব্যবসা করতে হবে, তো তারা প্রোটেকশনের জন্য এখন যেভাবে করে এই তৃণমূলের নেতাদের উপর অনেকটা নির্ভরশীলতা দেখাচ্ছেন, তো সেখান থেকে বেরিয়ে এসে কিভাবে করে তাদের ইন্ডিপেন্ডেন্ট বডির মাধ্যমে এই ধরনের প্রোটেকশনগুলো এনশিওর করা সম্ভব এবং ব্যুরোক্রেসি বা রেড টেপিজমের সার্কেলগুলো ভাঙা সম্ভব। চতুর্থত, ফাইন্যান্সিয়াল যে স্ট্রাকচারাল ডিসঅ্যাডভান্টেজে অপোজিশন পার্টিগুলো পড়ে যাচ্ছে, কারণ তার হাতে ক্ষমতা নেই, তার হাতে ওই বিজনেস গ্রুপগুলো থেকে ফান্ড সংগ্রহ করার কোনো উপায় নেই। এই জায়গা থেকে কিভাবে করে অপোজিশনকে একটা ফেয়ার প্লে গ্রাউন্ড দেওয়া সম্ভব। এবং সবশেষে, অনেক বড় সমস্যা,
তৃণমূল পর্যায়ের সমস্যা, এগুলো তদারকি করা সম্ভবই না। তো আমাদের তো শুরু করা দরকার, এটা আরপিওতে সমাধানের মাধ্যমেও সম্ভব না, আমরা দেখলাম। তো শুরু করার জন্য প্রথম পদক্ষেপটা আসলে কি হতে পারে এই স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের জন্য? তো এটি হচ্ছে আমাদের যে 5টি প্রশ্ন আমরা চিন্তা করেছি মোটামুটি এই প্রেজেন্টেশনের মাধ্যমে। তো এর মাধ্যমে আমরা আমাদের গবেষণার যে মূল ভাব সেটি উপস্থাপন করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আলোচনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনসাইট পাবো, যেগুলো আমরা আমাদের এই পলিসি ব্রিফে ইনক্লুড করার মাধ্যমে এটিকে আরও এনহ্যান্স করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।